মানতে হবে, মানতে হবে। আহতদের চিকিৎসা দিতে হবে, দিতে হবে। হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে ফিরলেন জুলাই আন্দোলনে আহতরা, দিলেন ৭ দফা দাবি। ফজরের পর আম্বায়নে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, চলছে আমল আকিদার পাঠ, জিকিরে মশগুল মুসল্লিরা। দাবির মুখে কোনো বিশ্ববিদ্যালয় নয়, স্পষ্ট জানালেন শিক্ষা উপদেষ্টা। সকাল থেকে ফের সড়ক অবরোধ কর্মসূচি তিতুমির শিক্ষার্থীদের। কুষ্টিয়ায় কোম্পানির প্রলোভনে তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা, কমছে খাদ্যশস্যের উৎপাদন, সেবনে ক্যান্সার আক্রান্তের আশঙ্কা। যিনি তামাক খাচ্ছেন তিনিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, যারা তামাক নিয়ে কাজ করছেন, তামাক চাষ করছেন, তামাকটা বাসায় নিয়ে জ্বালাচ্ছেন, যে মহিলারা এগুলি কাজের সাথে যুক্ত, তারাও স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। নোয়াখালীতে শীতের প্রকোপে বাড়ছে রোগবালাই, রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা, স্বাস্থ্য সচেতনতার তাগিদ। বৃষ্টি ও বাক প্রতিবন্ধী হয়েও দমে যাননি ঝিনাইদহের জিয়ারুল, ব্যাগ সেলাই করে চলে সংসার, পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান। এবং বিপিএলে আজ এলিমিনেটরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স, প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ময়দানে আসতে শুরু করেছেন দ্বিতীয় ধাপের মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষ করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে প্রায় ৪০ লাখ মুসল্লি। নির্বাচনকে পাশ কাটিয়ে সংস্কারের আলাপ দীর্ঘায়িত করলে দেশ আরও সংকটের মুখে পড়বে, ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার বাস্তবায়নেও প্রয়োজন একটি নির্বাচিত সরকার। সাইফুর রিপনের প্রতিবেদন। রাজধানীর কদমতলী থানায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই পর্যন্ত যদি আমাদের দলের কোন নেতা কর্মী কোন ধরনের অনৈতিক কোন কর্মকাণ্ডে জড়িত থেকেও থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকবেন অবশ্যই তাদেরকে বিভিন্ন বিচারের আওতায় এনে সাংগঠনিক ব্যবস্থা এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভার্চুয়াল মাধ্যমে কর্মশালায় যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কারে গণতান্ত্রিক আন্দোলনে মাঠের রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি এমন এক সময়ে জাতির সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব এনেছে যখন স্বৈরাচারের বিরুদ্ধে কেউ সংস্কার নিয়ে কথা বলেনি। যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয় সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে চাইলে যত দ্রুত নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় ততই মঙ্গল। যদি আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি, তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কারণ 5 বছর পরে আবার এই সরকার, যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে, তাদেরকে আবার পরবর্তী 5 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। সেই কাজগুলো তারা কতটুকু কি করলো জনগণ তখন জবাব চাইবে। যদি সঠিকভাবে করতে পারে, কম বেশি করতে পারে, তাহলে জনগণ সেটি একদৃষ্টিতে দেখবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে।
জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে করা ওয়াদা পূরণের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই ওয়াদা পূরণের সর্বোচ্চ আমরা চেষ্টা করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে মার্কিন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক আয়োজন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৩ জনকে আমন্ত্রণ জানায় ইউএস কংগ্রেশনাল কংগ্রেস। লন্ডনের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসাবে আমন্ত্রণে অংশ নেবেন মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ও আমির খসরু। সফর সফল করতে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। তারেক সাহেব যেতে পারছে না, উনি জয়মা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবে। আমাদের জন্য দোয়া করবেন। তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। রোববার পরিকল্পনা কমিশনে একনেকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় মহাখালী বনানী সড়ক অবরোধ তুলে নেন তারা। তবে আজ সোমবার সকাল 11টা থেকে ফের অবরোধের ঘোষণা দেন তারা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। গেল 29 জানুয়ারি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেন তারা। রোববার সকালে 5ম দিনের মতো আমরণ অনশনে আছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তিতুমীর কলেজের সামনের দুই পাশের রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে দেখা যায় তীব্র যানজট। আজকে 27টা বছর তারা আমাদেরকে এক ধরনের আশ্বস্ত করে আজকে আমাদের একটা চূড়ান্ত রূপে নিয়ে আসছে। আমাদের শিক্ষার্থীরা এখন অনশনে বসেছে, তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা চাই তিতুমীর বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। বিশ্ব ইজতেমার কথা মাথায় রেখে, সাধারণ মুসল্লির কথা মাথায় রেখে আজকে আমরা কর্মসূচি স্থগিত করেছি। পরে পরিকল্পনা কমিশনে একনেকের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন বলেন, দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, 7 কলেজের সমন্বয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যে কাজ করছে সরকার। কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক, কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। এদিকে শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে গণহত্যার বিচারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি পাঠালো ইনকিলাব মঞ্চ। জানালো তার পদত্যাগের দাবি। বিচারিক কার্যক্রম শুরুর জন্য 20 ফেব্রুয়ারি পর্যন্ত আলটিমেটামও দেয় সংগঠনটি। মাহির সাজিদের রিপোর্ট। জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা প্রকাশসহ 4 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় বিচারিক কার্যক্রম এখনো শুরু না হওয়ায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। উপদেষ্টাকে উদ্দেশ্য করে পুলিশের মাধ্যমে পাঠানো হয় চুরি। বিচারিক কার্যক্রম শুরু করার জন্য 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন নেতারা। অন্যথায় জুলাই আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সেই চূড়ান্ত হত্যাকাণ্ডের বিচারের ঘোষণা 20 তারিখের মধ্যে দিতে না পারে 21 ফেব্রুয়ারি
শত শত শহীদ পরিবার এবং বুলেট বিদ্ধ আহত ভাইদেরকে নিয়ে আমরা এই ইন্টারিম সুশীল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা করব। এ সময় উপস্থিত সংগঠনটির নেতাকর্মীরা বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের সেফ এক্সিট দেওয়ার অভিযোগ করেন। যারা এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা। রক্তের দাগ মুছে যায়নি এখনো, কিন্তু আমাদের ক্ষতগুলো তারা শুকায় ফেলতে চাচ্ছে বিভিন্ন অপকর্মের মাধ্যমে। ক্যান্টনমেন্ট থেকে যেই 626 জনকে সেনাবাহিনী সেফ এক্সিট দিয়েছে, তাহলে অবশ্যই তারা এই আওয়ামী লীগের পুনর্বাসন সর্বপ্রথম তারা করেছে। কিভাবে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য লোকজন যারা ফ্যাসিবাদের প্রত্যক্ষ সহযোগী এবং ছাত্র জনতার উপর হামলাকারী ছিল, তারা কিভাবে এখনো পাবলিক ফাংশনগুলোতে, এমনকি নেভির এই ধরনের প্রোগ্রাম তাদের ছত্রছায়ায় কিভাবে অংশগ্রহণ করে। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আন্দোলন না করে দাবি আদায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। যাদের অনেক ছোট ছোট বিষয় আছে বা নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, এগুলো নিয়ে সংশ্লিষ্ট জায়গায় কথা বললেই কিন্তু হয়। আবার একেবারে একসাথে যে সবাই সবকিছু আদায় করে নেবে, এটাও এটার ভুল ধারণা, যেটার কারণে এটা হচ্ছে। আর সবার মধ্যে একটা ধারণা যে আন্দোলন করলেই কাজ হয়, এটা থেকে আমার মনে হয় আন্দোলনটা বেশি হচ্ছে। এছাড়া পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারির দাবিও তোলে ইনকিলাব মঞ্চ। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। তামাকজাত কোম্পানিগুলোর প্রলোভন আর অধিক মুনাফার আশায় কুষ্টিয়ার কৃষকরা ঝুঁকছেন তামাক আবাদে। দিন দিন এ জেলায় ক্ষতিকর বিষ বৃক্ষ তামাকের চাষ বাড়ছে। এতে কমছে খাদ্যশস্যের উৎপাদন আর শঙ্কা দেখা দিয়েছে খাদ্য ঘাটতিরও। চিকিৎসকরা বলছেন তামাকের কারণে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত কাজ করার কথা জানায় কৃষি বিভাগ। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কয়েক বছর আগেও কুষ্টিয়ার এই মাঠগুলো জুড়ে চাষ হতো বিভিন্ন ধরনের খাদ্যশস্য, কিন্তু বর্তমানে বিস্তৃত এ মাঠ জুড়ে চাষ হচ্ছে শুধুই বিষবৃক্ষ তামাক। তামাকজাত কোম্পানিগুলোর প্রলোভন আর অধিক মুনাফা লাভের আশায় খাদ্যশস্যের উৎপাদন ছেড়ে কুষ্টিয়ার চাষিরা ঝুঁকছেন বিষবৃক্ষ তামাক চাষে। গত বছর জেলায় 10,931 হেক্টর জমিতে তামাক চাষ হলেও এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 11,385 হেক্টরে। ফলে দিন দিন কমে আসছে অন্যান্য ফসলের চাষাবাদ। ক্ষতিকর জেনেও অধিক মুনাফা লাভের আশায় তামাক চাষে ঝুঁকছে এ অঞ্চলের চাষিরা। এতে হুমকির মুখে পড়েছে জেলার খাদ্যশস্য উৎপাদন। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এ অঞ্চলের জনসাধারণ। আমরা ধান আবাদ করি তো ধানের যে পরিমাণ দাম হওয়ার দরকার সেই পরিমাণ তো আমরা তো দাম পাইনি। ঠিক আছে, কোম্পানি আপনার ওই যে সালফেট দেয়, তারপরে টাকাও দেয়। এটা হচ্ছে আমরা সব লাগাই হচ্ছে কোম্পানির কারণে। কোম্পানি হচ্ছে আমাদের হচ্ছে বেশি টাকা দাম দিয়ে হচ্ছে কোম্পানি তামাক কেনে। ক্ষতি হলেও মনে করেন ওই বারবার দিয়ে একবারে আসে হইলে বড় হিসাব। চাষি কোনটা করে যে কোনো একটা তো করতে হবে, চাষি মানে চাষি তো কর্ম করাই লাগবে। চিকিৎসকরা বলছেন তামাক চাষ ও ব্যবহারের কারণে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। দ্রুত এ তামাক চাষ নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এ অঞ্চলের কৃষক পরিবার ও জনসাধারণ। যিনি তামাক খাচ্ছেন তিনিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, যারা তামাক নিয়ে কাজ করছেন, তামাক চাষ করছেন, তামাকটা বাসায় নিয়ে জ্বালাচ্ছেন, যে মহিলারা এগুলি কাজের সাথে যুক্ত, তারাও স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। জেলায় দিন দিন তামাকের চাষ বাড়লেও কৃষি বিভাগ বলছে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছেন তারা। সিয়াচিনটাই এই জমিতে করতে পারে, এই ধরনের কালো জিরা বা বিভিন্ন যে ফসলগুলো আছে শীত মৌসুমে সেগুলো করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং এর যে ক্ষতিকর দিকগুলো আছে, যে একটা হচ্ছে মাটির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, এই জিনিসগুলো কৃষকদেরকে বুঝিয়ে যাচ্ছি যে যারা যেন আস্তে আস্তে তামাক থেকে ফিরে আসে। এখনই এই তামাক চাষ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে জেলায় খাদ্য উৎপাদনে ঘাটতি সহ চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে এ অঞ্চলের সাধারণ মানুষ, এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশি মদে এবার আর বেশি লাভ করতে পারেনি চুয়াডাঙ্গার দর্শনার মদ উৎপাদনকারী কেরু অ্যান্ড কোম্পানিটি। বাংলা মদ বোতলজাত করে বিক্রি করার পরিকল্পনা ভেস্তে গেছে পরিবেশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষেধাজ্ঞায়। কাচের বোতলে বাংলা মদ বিক্রি করতে গিয়ে এরই মধ্যে 7 থেকে 10 লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। সহকর্মী খায়রুজ্জামান সেতু রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। কেরু অ্যান্ড কোম্পানি
দেশের বৃহৎ মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2024 সালে দীর্ঘ 86 বছর পর চুয়াডাঙ্গার কারখানায় চালু হয় অটোমেশিন। 595 কোটি টাকা ব্যয়ে 6 মাসে স্থাপন করা হয় যন্ত্রাংশ। হাতের স্পর্শ ছাড়াই শুরু হয় মদ উৎপাদন। আমরা কাস্টমারদেরকে ছোট সাইজগুলো 180 ml 375 ml এটা আমরা চাহিদা মতো দিতে পারতাম না। এই অটোমেশনের উৎপাদন ক্ষমতা অত্যন্ত বেশি হয়। আমরা সমস্ত ব্র্যান্ড চাহিদা মতো দিতে সক্ষম হব। পাশাপাশি আমাদের প্রোডাক্টের অনেক বৈচিত্র্যতা আসে। কোম্পানিটিতে এতদিন বাংলা মদ বিক্রি করত ড্রামে। অটোমেশিন আসায় বাংলা মদ বোতলজাত করে বিক্রি করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। নতুন করে 1000 ml এর কাঁচের বোতলের প্রিমিয়াম সাইজ সাপ্লাই শুরু করে কোম্পানিটি। প্রত্যাশা ছিল অটোমেশিনে মদ উৎপাদন করে ক্রেতার চাহিদা মতো পণ্য বাজারে ছাড়লে আসবে বাড়তি মুনাফা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না পাওয়ায় বোতলজাত করা বাংলা মদ বাজারজাত করতে পারছে না কেরু কর্তৃপক্ষ। দেশি মদে বেশি লাভ কথাটি যেন এবার আর প্রাসঙ্গিক হলো না কেরুয়েন্ট কোম্পানি। কাঁচের বোতলে বাংলা মদ বিক্রি করতে গিয়ে এরই মধ্যে 7 থেকে 10 লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। শহরের শীতের চাইতে গ্রামের শীত অনুভূত হচ্ছে বেশি। ঘন কুয়াশার সঙ্গে শীতের প্রকোপে বাড়ছে শীতকালীন নানা রোগের প্রাদুর্ভাব। নোয়াখালীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সহকর্মী মাওলা সুজনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। নোয়াখালীতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে রোগের প্রবণতা বেশি। জানুয়ারি মাসে নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশু বিভাগের ডায়রিয়া ওয়ার্ডে 548 জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে 143 জনই শীতজনিত রোগে আক্রান্ত। হাসপাতালে শিশুদের জন্য শয্যা রয়েছে মাত্র 15টি এবং বয়স্কদের জন্য 50টি। শয্যা এবং জনবল সংকটের কারণে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তারা জানাচ্ছেন শীতজনিত জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে, যেখানে শিশুদের সংখ্যাই বেশি। 2 দিন ঠান্ডার কারণে ডায়রিয়া শুরু হয়েছে, বমি বমি ভাব শুরু হয়েছে, এখন ইনশাআল্লাহ ভালোর দিকে আছে। এই পাতলা পায়খানা আর বমি হয়েছে, তো আমরা এখানে 3 দিন ভর্তি হয়েছি। পানি দেওয়ার সাথে সাথে বমি করে ফেলে দিচ্ছে, ফলে আমরা সকালবেলা হসপিটালে নিয়ে আসছি। এছাড়া হাসপাতালের পরিবেশ এবং ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে রোগীদের স্বজনদের মধ্যে অসন্তোষ বাড়ছে, বিশেষত বাথরুম সংক্রান্ত বিষয় নিয়ে। ডিউটি যে ডাক্তারগুলি করে ওই ডাক্তারগুলো আসে না, খুবই কম আসে। এনে পরিবেশ যাই আছে দুর্গন্ধটা বেশি। সুস্থ মানুষ আসি এই জায়গায় অসুস্থ হয়ে যায়, এবং বিশেষ করে ওয়াশরুমের যে একটা অবস্থা বলার মতো না। পরিবেশটা তেমন সুবিধা না, নোংরা, কিন্তু ডাক্তারও ঠিক মতন করে না। হাসপাতালের পরিবেশটা ভালো না, খুব সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আসন সংখ্যা সীমিত থাকা সত্ত্বেও রোগী সামাল দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে এবং শীতজনিত রোগ থেকে কিভাবে সুরক্ষা পেতে হবে সে বিষয়ে পরামর্শ দান করেছেন এই কর্মকর্তা। আমাদের আসন সংখ্যা সীমিত, কিন্তু সেই সীমিত আসন সংখ্যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের জনবলের সংকট আছে, আমাদের ডাক্তার সংকট আছে, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসপাতালের পরিবেশ আরো উন্নত করে চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রত্যাশা সেবা প্রার্থীদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। জন্মগত বাক প্রতিবন্ধী 10 বছর আগে হারিয়েছেন দৃষ্টি ও শ্রবণ শক্তি। অন্যের দ্বারস্থ না হয়েও জীবন সংগ্রামে পিছিয়ে নেই ঝিনাইদহের জিয়ারুল ইসলাম। সেলাই মেশিনের সূচ পরিয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি স্থানীয়দের। মেহেদী হাসান সবুজের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বলতে পারেন না কথা, শুনতে পান না কানে, এমনকি দেখতে পান না চোখে, তবুও থেমে নেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জিয়ারুল ইসলামের জীবনযুদ্ধ। ধারালো বটিতে কাটেন গোখাদ্য বিচালি, অনুমান করে চলেন পথ। সব বাধা উপেক্ষা করে সেলাই মেশিনে সূচ পুড়িয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। এভাবেই উপার্জন করে অনাহারে অর্ধাহারে চলে জিয়ারুলের সংসার। তবুও ভিক্ষা বা অন্যের সাহায্যের আশা করেন না তিনি। তার এমন কার্যক্রমে অভিভূত এলাকাবাসী। আর ওনার পরিবার ওই গরু বাছুর বসে ওইসে কোনো রকম সংসারটা চলে। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও যেভাবে নিজের প্রতিভা খাটিয়ে উনি ইনকাম করে, ভিক্ষা না করে, উনি আসলে আমাদের গ্রামবাসীর জন্য একজন আমাদের জন্য একজন গর্বের বিষয়। এবং
আমরা ওনার থেকে অনুপ্রেরণা পাই। আমরা চাই যে সরকার থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে তার একটু সাহায্য করুক। মাটির ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস তার। সংসার চালাতে ছেলে জিহাদ ও স্ত্রী ফুলমতি বেগম অন্যের বাড়িতে কাজ করেও সংসার চালাতে হিমশিম খায়। আমি হাতা লাগাই ছেড়ে দিই, দিয়ে যখন আমার সংসারে বাকি কাজ থাকে, বাকি কাজ করতে যাই, তখন সে ব্যাকগ্রাউন্ড মানে 2 সাইড মেরে ব্যাকগ্রাউন্ড সে তৈরি করে গুছাইয়া বেঁধে থিয়ে ঘর দোর পরিষ্কার করে সে তখন বেরিয়ে গোসল করে নামাজ পড়তে যায়। দূর অবস্থায় নাগার সংসার চলে। এই যাই দুপুরবেলা রাঁধিনি ভাত মাত, ছেলে দোকানে থাকে, ছেলের কলেজে যেখানে থাকে সেখানে ভাত খাবে, দুপুরে তরি তরকারি নিয়ে ঘি রেঁধে দেবো, তা এইভাবে দিনটা যায়। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হবো তার সঙ্গে। নিয়াজ, ইজতেমা ময়দানে কি পরিস্থিতি দেখছেন এবং সেখানকার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার যে আসলে প্রথম পর্ব শেষ হয়েছে গতকালকে আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে, এরপরে আজকে কিন্তু দ্বিতীয় পর্বের প্রথম দিন আহ্বানের মধ্যে দিয়ে ফজর নামাজের পর আসলে এই ইজতেমা শুরু হয়। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে এবং কুয়াশার কারণে কিন্তু আসলে চারপাশ কিন্তু দেখা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তবুও কিন্তু আসলে আপনার মুসল্লিদের কিন্তু অংশগ্রহণ কিন্তু রয়েছে প্রচুর। এবং আমরা যেটা জানি আসলে প্রথম ইজতেমার পরেই কিন্তু দ্বিতীয় ইজতেমায় কিন্তু আসলে একটু ভিড় কম হয়, কিন্তু আমরা এই কুয়াশার মধ্যে দেখেছি আসলে এখানে কিন্তু প্রচুর জনসংখ্যা রয়েছে এবং মুসল্লিরা এখানে এসেছেন। আপনার এই তুরাগ নদীর তীরে যে দ্বিতীয় ইজতেমা শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের, সেটি কিন্তু আসলে তারা অংশগ্রহণ করে। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু আপনার ফজরের নামাজের পরে আহ্বানের মধ্যে দিয়ে কিন্তু এই ইজতেমার আর প্রথম দিন সূচনা হয়। এবং আর একটু বলে রাখি যে গতকাল আর আখিরি মোনাজাতের পরে প্রথম পর্বের এবং তারপরে কিন্তু সন্ধ্যা থেকেই কিন্তু আসলে আপনার এখানে কিন্তু আসলে মুসল্লিরা এখানে এসে ভিড় করেন। এবং একটু বলে রাখি যে এই দ্বিতীয় পর্বের যে ইজতেমা সুরাই নিজামের অনুসারীরা তারা কিন্তু আসলে আপনার এই পর্বে কিন্তু আপনার ঢাকার এক অংশ থেকে শুরু করে এই দেশের 22টি জেলার যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু আসলে এই দ্বিতীয় পর্বের এই ইজতেমায় কিন্তু তারা আসলে আপনারা অংশগ্রহণ করবেন। এবং সেই সাথে সাথে কিন্তু প্রায় দেশের বাইরেও কিন্তু প্রায় 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি মেহমান কিন্তু আসলে এই ইজতেমায় অংশগ্রহণ করবেন। এবং সবাই কিন্তু আসলে আল্লাহর রাজি খুশির জন্য তারা এখানে এসেছেন, এই ইজতেমায় অংশগ্রহণ করেছেন। এবং সেই সাথে সাথে কিন্তু তারা আজকে কিন্তু আপনার প্রথম দিন শুরু হলো, এরপরে কিন্তু আপনার আগামীকালকে চলবে ইজতেমা এবং এর পরের দিন আপনার আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে এই দ্বিতীয় পর্বের কিন্তু আপনার ইজতেমা শেষ হবে। এবং সেই আখিরি মোনাজাতের পরে কিন্তু তারা আপনার এই যারা হেদায়েতের বয়ান শুনবেন এবং হেদায়েতের বয়ান শুনে তারা আপনার যারা শীর্ষ মুরব্বী রয়েছেন সেই শীর্ষ মুরব্বীদের কাছ থেকে দিক নির্দেশনা দিয়ে তারা আসলে তাবলিগের যে কাজ আসলে চিল্লায় বের হওয়া, সেই চিল্লায় তারা বের হবেন, কেউ 1 চিল্লায় বের হবেন, কেউ 3 চিল্লায় বের হবেন। এবং সেই সাথে সাথে যারা আপনার বিদেশি যারা মেহমান রয়েছে তারা কিন্তু এই বাংলাদেশের যারা আসে তাবলিগের যারা মুসল্লি রয়েছেন তাদের সাথে কিন্তু এই বাংলাদেশি কিন্তু আসলে দিন প্রচারে তারা বের হবেন। এবং সেই সাথে বাংলাদেশ থেকে কিন্তু অনেক মুসল্লিরা কিন্তু আপনার এখানে এসে আপনার তারা কিন্তু দেশের বাইরে আসলে আপনার তাবলিগের কাজ প্রচারে বের হবেন। আমরা যদি একটু কথা বলি, আপনি কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে। কি উদ্দেশ্যে এখানে আসা? উদ্দেশ্য আমরা এই জায়গায় আসছি, আমাদের মনে অনেক ভালো লাগতেছে। সামনে আমরা কোন পথে চলবো তা থেকে আমাদের সবকিছু শেখা হবো, বা আমাদের সিল্লা বা জামাত থেকে আমাদের একটা এলাকা যাতে পরিবর্তন হতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই জায়গায় আসা। কি উদ্দেশ্যে এখানে আসছেন এবং আসলে এখান থেকে কি শিক্ষা নিয়ে যেতে চান? যে আমাদের একটা শিক্ষা নেওয়া এখান থেকে, যে আমাদের দিন ইসলামকে আমরা সকল মানুষের কাছে পৌঁছে দেবো। বিশ্বের যত দেশ আছে সকল মুসলিমদের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দিতে চাই। আর আমাদের এখানে আমাদের জামিয়া থেকে আমরা সকল ছাত্র এখানে অংশগ্রহণ করেছি, আমরা সাভার থেকে এসেছি। তো আমাদের উস্তাদরা আমাদেরকে তানবিহ করেছেন এবং যত দিক নির্দেশনা সবকিছু দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে ওলামায়ে কিরাম যে যা বয়ান করবে তোমরা যা নোট করবা এবং এটা এসে আমাদেরকে শোনাবা এবং দেশের সকল মানুষের কাছে পৌঁছায় দেবা। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ একত্ববাদ গ্রহণ করা এবং তার শুধু ইবাদত করা। ঠিক আছে, এটাই আমাদের উদ্দেশ্য। যেমনটি আসলে বলছেন এখান থেকে ইজতেমা শেষ করে তারপর আপনারা আসলে গিয়ে কি কাজ করবেন? আমরা বিভিন্ন জায়গাতে আমরা প্রচার করব, জামাত ইসলামের প্রচার করব, বিভিন্ন জায়গায় আমরা দাওয়াত দিব জামাত ইসলাম, আল্লাহ যে এটা কামনা করি আমরা সবাই।
যেমনটি আসলে শুনছিলেন, তারা কিন্তু আপনার এখান থেকে আসলে আপনার যে আখিরি মোনাজাতের পরে শীর্ষ মুরব্বীদের আপনার হলো বয়ান শুনে তারা কিন্তু আপনার আর দিক নির্দেশনা নিয়ে তারা তাদের যে নিজ নিজ এলাকায় তারা ফিরে যাবেন এবং সেই সাথে তারা আসলে তাবলিগের যে কাজ রয়েছে এবং আল্লাহর একত্ববাদে যে বিশ্বাস সেটি কিন্তু আসলে আপনার সেটির জন্য এই আপনার প্রচার করবেন, ইসলামের প্রচার করবেন এবং এই সাথে সাথে কিন্তু আসলে শুধুমাত্র দেশ না, দেশের বাইরেও কিন্তু তারা আসলে ইসলামের প্রচার করতে বের হয়ে যাবেন এখান থেকে অনেক জামাত। এবং আপনাকে আরেকটু বলে রাখি, এবারে কিন্তু প্রথম 3 পর্বে কিন্তু আসলে ইজতেমা হচ্ছে এবং মাওলানা সাদপন্থীদের ইজতেমা কিন্তু শুরু হবে আগামী 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আর সব থেকে বড় কথা, এবার কিন্তু আসলে জুবাইরপন্থীদের এই 2 পর্বের একই সাথে আসলে ইজতেমা হচ্ছে এবং পরপরে কিন্তু আসলে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে কোনো ধরনের কোনো বিরতি না দিয়ে। এবং এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ।